আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় আবুল ফজল। আজকের আলোচ্য বিষয় আবুল ফজল। বন্ধুরা, আমরা বুদ্ধির মুক্তি আন্দোলন পড়েছি। আমরা জেনেছি যে ৫ জন বিখ্যাত ব্যক্তি তারা বুদ্ধির মুক্তি আন্দোলন করেছিলেন। আমরা সেই মহান ব্যক্তিত্বদের আবারও স্মরণ করছি এবং আমরা আমাদের চিরকৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। তারা হলেন কাজী আব্দুল ওদুদ, আব্দুল কাদির, আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন চৌধুরী এবং আবুল ফজল। আমরা ইতোমধ্যেই পড়েছি কাজী আব্দুল ওদুদ, আমরা পড়েছি আবুল হোসেন, আমরা পড়েছি কাজী মোতাহার হোসেন চৌধুরী, আমরা পড়েছি আব্দুল কাদির। আজ আমরা পড়ব আবুল ফজল। আর তাকে পড়ার মধ্য দিয়েই আমরা বুদ্ধির মুক্তি আন্দোলনের ৫ জন বিখ্যাত ব্যক্তিত্বকে তাদের অংশ থেকে যে প্রশ্নগুলো আসে সেই অংশের পড়াটুকু ইনশাল্লাহ শেষ করব। তো বন্ধুরা, শুরু করছি। আবুল ফজলের লেখা চিত্র কোন ধরনের রচনা? আবুল ফজলের রেখা চিত্র কোন ধরনের রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আত্মজীবনী অথবা দিনলিপি। বন্ধুরা, আবুল ফজল এই অংশ থেকে সর্বাধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন হচ্ছে রেখাচিত্র। রেখাচিত্র মূলত তার দিনলিপি অথবা বলা যায় যে তার আত্মজীবনী। তিনি যে দিনলিপিটি লিখেছিলেন সেই দিনলিপিটি হচ্ছে রেখাচিত্র। এটিকে আত্মজীবনী বলা যায়। তো বন্ধুরা, রেখাচিত্র এই প্রশ্নটি আবুল ফজল অংশ থেকে আসা সর্বাধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন। তার অংশের যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে রেখাচিত্র, এবং ইতোপূর্বে বলেছিলাম যে তার একটি কালজয়ী উপন্যাস আছে। সেই উপন্যাসটি কি? সেই উপন্যাসটি হচ্ছে চৌচির। এই দুটি প্রশ্ন সর্বাধিক সংখ্যক বার এসেছে। আর দুটি প্রবন্ধ গ্রন্থ, সেই দুটি প্রবন্ধ গ্রন্থ সবচেয়ে বেশি বার এসেছে। যদি আমরা ক্রম করতে যাই তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্নের মধ্যে রেখাচিত্র এবং চৌচির। এর পরের অবস্থানে রয়েছে দুটি প্রবন্ধ গ্রন্থ। বাকি প্রশ্নগুলো অধিক সংখ্যক বার এসেছে, তবে এই দুটি প্রশ্ন বা এই 4টি প্রশ্ন সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে। পরবর্তী প্রশ্নে চলে যাই বন্ধুরা। রেখাচিত্র আবুল ফজলের কোন ধরনের রচনা? রেখাচিত্র আবুল ফজলের কোন ধরনের রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আত্মজীবনীমূলক রচনা। অর্থাৎ প্রশ্নপত্রের অপশনে যে 4টি অপশন ছিল সেখানে অপশনটি ছিল আত্মজীবনীমূলক রচনা। এই অপশনটি কখনো কখনো থাকে দিনলিপি, কখনো কখনো থাকে আত্মজীবনী, কখনো কখনো থাকে আত্মজীবনীমূলক রচনা। সবকটি উত্তর সঠিক। মূলত রেখাচিত্র আবুল ফজলের দিনলিপি। দিনলিপি মানে তিনি তার দৈনন্দিন জীবনের যে ঘটনাগুলো সেইগুলো তিনি লিপিবদ্ধ করতেন। এটিকে আত্মজীবনী বলা যায়, এটিকে আত্মজীবনীমূলক রচনা বলা যায়। পরীক্ষার প্রশ্নপত্রে 3টি অপশন কখনো একসাথে থাকবে না, আর যদি থাকে তাহলে আরেকটি অপশন থাকবে সবগুলো। তো বন্ধুরা, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে আবুল ফজলের রেখাচিত্র এটি কি? এটি দিনলিপি। যদি দিনলিপি থাকে এটি উত্তর করবেন, এটি সঠিক উত্তর। নিঃসন্দেহে, নির্ভয়ে, নির্ভাবনায়, নির্দ্বিধায় উত্তরটি করবেন। যদি থাকে আত্মজীবনী, এই অপশনটি উত্তর করবেন ইনশাআল্লাহ। যদি থাকে আত্মজীবনীমূলক রচনা, এই অংশটি উত্তর করবেন ইনশাআল্লাহ, উত্তর করবেন। আর যদি 3টি অপশন থাকে তাহলে চতুর্থ অপশন থাকবে সবগুলো, তখন সবগুলো এই অপশনটি উত্তর করবেন। তাহলে আবুল ফজলের দিনলিপি কোনটি? সেটি হচ্ছে রেখাচিত্র। আর তার কালজয়ী উপন্যাস কোনটি? সেটি হচ্ছে চৌচির। এটিকে কালজয়ী উপন্যাস বলা হচ্ছে অথবা বলা হচ্ছে আবুল ফজলের কালজয়ী রচনা। বন্ধুরা, আবুল ফজলের রেখাচিত্র এটি তার দিনলিপি
এটি তার আত্মজীবনী, এটি তার আত্মজীবনীমূলক রচনা। এই গ্রন্থের জন্য তিনি কিন্তু আদমজী পুরস্কার লাভ করেছিলেন। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। রেখাচিত্র কার রচনা? রেখাচিত্র কার রচনা? এর উত্তর হচ্ছে আবুল ফজল। রেখাচিত্র কার রচনা? এর উত্তর হচ্ছে আবুল ফজল। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই বন্ধুরা। কোন গ্রন্থটির জন্য আবুল ফজল আদমজী পুরস্কার লাভ করেন? কোন গ্রন্থটির জন্য আবুল ফজল আদমজী পুরস্কার লাভ করেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে রেখাচিত্র। কোন গ্রন্থের জন্য আবুল ফজল আদমজী পুরস্কার লাভ করেন এবং সেই গ্রন্থটি হচ্ছে রেখাচিত্র। রেখাচিত্র আবুল ফজলের দিনলিপি, রেখাচিত্র আবুল ফজলের আত্মজীবনী, রেখাচিত্র আবুল ফজলের আত্মজীবনীমূলক রচনা। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। চৌচির উপন্যাসটির রচয়িতা কে? চৌচির এই উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আবুল ফজল। আমরা পূর্বেই জেনেছি যে আবুল ফজলের কালজয়ী উপন্যাস বা তার কালজয়ী রচনা কোনটি? সেই রচনাটি হচ্ছে চৌচির, তার উপন্যাস চৌচির। আবুল ফজলের এটি কালজয়ী রচনা এবং এটি প্রকাশিত হয়েছিল 1934 সালে। যেমনটি আমরা রেখাচিত্রের ব্যাপারে জেনেছিলাম বন্ধুরা, রেখাচিত্র যেটি আবুল ফজলের দিনলিপি বা আত্মজীবনী বা আত্মজীবনীমূলক রচনা, সেই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1965 সালে এবং এই গ্রন্থটির জন্য তিনি আদমজী পুরস্কার লাভ করেছিলেন। আর তার কালজয়ী রচনা এই উপন্যাসটি হচ্ছে চৌচির। চৌচির উপন্যাস তার কালজয়ী উপন্যাস অথবা তার কালজয়ী রচনা। এই গ্রন্থটি তার কালজয়ী উপন্যাস বা তার কালজয়ী রচনা, যেভাবেই বলা হোক না কেন, এই গ্রন্থটি অত্যন্ত বিখ্যাত একটি গ্রন্থ। এবং আবুল ফজলের যে সাহিত্যকর্ম, তার মধ্যে বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, সেখান থেকে সর্বাধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন হচ্ছে রেখাচিত্র, আরেকটি প্রশ্ন হচ্ছে চৌচির উপন্যাস। আর দুটি প্রবন্ধ গ্রন্থ আছে যেখান থেকে প্রশ্ন আসে সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্ন, আর বাকি প্রশ্নগুলো অধিক সংখ্যক বার এসেছে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রদীপ ও পতঙ্গ। প্রদীপ ও পতঙ্গ উপন্যাসটি রচনা করেন কে? প্রদীপ ও পতঙ্গ এই উপন্যাসটির রচয়িতা কে বা এই গ্রন্থটির লেখক কে বা এই উপন্যাসটি কার রচনা বা এই উপন্যাসটির ঔপন্যাসিক কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আবুল ফজল। প্রদীপ ও পতঙ্গ নামটি হচ্ছে প্রদীপ ও পতঙ্গ। আর তার কালজয়ী উপন্যাস কোনটি? সেটি হচ্ছে চৌচির। আর যে গ্রন্থটির জন্য তিনি আদমজী পুরস্কার লাভ করেন সেটি কি? সেটি হচ্ছে রেখাচিত্র। সেটি হচ্ছে রেখাচিত্র। নিচের কোনটি উপন্যাস জীবন পথের যাত্রী? নিচের কোনটি উপন্যাস? এটি হচ্ছে বন্ধুরা জীবন পথের যাত্রী। জীবন পথের যাত্রী এটি হচ্ছে আবুল ফজল রচিত একটি উপন্যাস। তিনি বেশ কিছু সংখ্যক উপন্যাস লিখেছেন, তার মধ্যে একটি উপন্যাস হচ্ছে জীবন পথের যাত্রী। অর্থাৎ প্রশ্নপত্রে যে 4টি অপশন ছিল তার মধ্যে একটি অপশন ছিল জীবন পথের যাত্রী। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। রাঙা প্রভাত উপন্যাসটির রচয়িতা কে? রাঙা প্রভাত এই উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আবুল ফজল। আবুল ফজল এই উপন্যাসটির রচয়িতা রাঙা প্রভাত। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নিচের কোনটি গল্প গ্রন্থ? নিচের কোনটি গল্প গ্রন্থ? বন্ধুরা, এর উত্তর হচ্ছে মাটির পৃথিবী। নিচের কোনটি গল্প গ্রন্থ? এর উত্তর হচ্ছে মাটির পৃথিবী। মাটির পৃথিবী আবুল ফজল রচিত একটি গল্প গ্রন্থ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বিচিত্র কথা গ্রন্থটির রচয়িতা কে? বিচিত্র কথা গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আবুল ফজল। বিচিত্র কথা এই গ্রন্থটির রচয়িতা আবুল ফজল। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য বিচিত্র কথা এই গ্রন্থটি একটি প্রবন্ধ গ্রন্থ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সাহিত্য ও সংস্কৃতি সাধনা
এই প্রবন্ধের লেখককে? সাহিত্য ও সংস্কৃতি সাধনা। সাহিত্য ও সংস্কৃতি সাধনা। এই প্রবন্ধের লেখককে? বন্ধুরা এর উত্তর হচ্ছে আবুল ফজল। পূর্বেই বলেছি বন্ধুরা যে আবুল ফজল তার দুটি প্রবন্ধ গ্রন্থ সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্নের তালিকায় রয়েছে। তার মধ্যে একটি প্রবন্ধ গ্রন্থ হচ্ছে সাহিত্য ও সংস্কৃতির সাধনা। অন্য প্রবন্ধ গ্রন্থগুলো অধিক সংখ্যক বার প্রশ্ন হিসেবে এসেছে, তবে সাহিত্য ও সংস্কৃতি সাধনা এই প্রবন্ধ গ্রন্থটি সর্বাধিক সংখ্যক বার পরীক্ষায় প্রশ্ন হিসেবে এসেছে। বন্ধুরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বিচিত্র কথা এটি কি? বিচিত্র কথা এটি কোন জাতীয় রচনা? অথবা বিচিত্র কথা কি জাতীয় রচনা? এর উত্তর হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। আবুল ফজল রচিত একটি প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বিচিত্র কথা। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সাহসিকতা। সাহসিকতা এই উপন্যাসটির রচয়িতা কে? সাহসিকতা এই উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে আবুল ফজল। সাহসিকতা এটি একটি উপন্যাস এবং এই উপন্যাসের রচয়িতা আবুল ফজল। আবুল ফজল রচিত কালজয়ী উপন্যাস কোনটি? সেই উপন্যাসটি হচ্ছে জৌজির। আর আবুল ফজলের দিনলিপি বা আত্মজীবনীমূলক রচনা কোনটি? সেটি হচ্ছে রেখাচিত্র। রেখাচিত্র এই গ্রন্থটির জন্য তিনি আদমজী পুরস্কার লাভ করেছিলেন। বন্ধুরা আবুল ফজল সম্বন্ধে আরো কিছু তথ্য না জানলেই নয়, এটি পরীক্ষায় আসবে তা নয়, তারপরেও তার সম্বন্ধে কিছু তথ্য। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং তিনি রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন এবং তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেছিলেন। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কোন সাহিত্যিকের ছদ্মনাম শমশের উল আজাদ? কোন সাহিত্যিকের ছদ্মনাম শমশের উল আজাদ? বন্ধুরা এর উত্তর হচ্ছে আবুল ফজল। তিনি শমশের উল আজাদ এই ছদ্মনামে লিখতেন। ছদ্মনামটি হচ্ছে শমশের উল আজাদ। বন্ধুরা তিনি এই ছদ্মনামে লিখতেন। বন্ধুরা একটি প্রশ্ন প্রাসঙ্গিকভাবে এসেছে। একজন বিখ্যাত সাহিত্যিক স্বল্পদর্শী এই ছদ্মনামে পত্রিকায় কলাম লিখতেন এবং আমৃত্যু তিনি কলাম লিখেছেন। বন্ধুরা মনে আছে কি সেই সাহিত্যিকের নাম বা সেই বিখ্যাত সাহিত্যিকের নাম বা লেখকের নাম? তিনি স্বল্পদর্শী এই ছদ্মনামে পত্রিকায় কলাম লিখতেন এবং তার বিখ্যাত দুটি উপন্যাস গ্রন্থ আছে এবং পরীক্ষায় উপন্যাস অংশ থেকে আসা প্রশ্নের মধ্যে তার দুটি বিখ্যাত উপন্যাস সর্বাধিক সংখ্যক বার এসেছে। আমরা তার অংশের পড়া অনেক আগেই পড়ে শেষ করেছি, ইনশাআল্লাহ আপনাদের মনে থাকবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আপনাদের সবকিছুই মনে আছে। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আবুল ফজল কোথায় জন্মগ্রহণ করেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে চট্টগ্রাম। তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন সাতকানিয়ার কেউচিয়া। সাতকানিয়ার কেউচিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বন্ধুরা তার জন্ম এবং মৃত্যু সাল দুটি আমরা জেনে রাখি। তিনি 1903 সালের 1 জুলাই জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন 1983 সালের 4 এপ্রিল। তিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রামে। চট্টগ্রাম তার জন্মভূমি, সাতকানিয়ার কেউচিয়া গ্রাম। জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ তার জীবনকাল হচ্ছে 1903 সালের 1 জুলাই, 1903 সালের 1 জুলাই এবং 1983 সালের 4 এপ্রিল। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নিচের কোনটি গল্পগ্রন্থ? নিচের কোনটি গল্পগ্রন্থ? বন্ধুরা এর উত্তর হচ্ছে মাটির পৃথিবী। এর উত্তর হচ্ছে মাটির পৃথিবী। বন্ধুরা এটি আবুল ফজল রচিত একটি গল্প গ্রন্থ মাটির পৃথিবী। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। মৃতের আত্মহত্যা। মৃতের আত্মহত্যা অর্থাৎ একজন মৃত মানুষ আত্মহত্যা করেছেন। গ্রন্থটির নামটি যদি সহজভাবে বুঝতে চাই, মৃতের আত্মহত্যা, গল্পটির রচয়িতা কে? বন্ধুরা এই প্রশ্নটি কিন্তু অধিক সংখ্যক বার এসেছে। মৃতের আত্মহত্যা, বন্ধুরা এর উত্তর হচ্ছে আবুল ফজল। তিনি এই গল্পটি রচনা করেছেন বা এই গল্প গ্রন্থটির নাম হচ্ছে মৃতের আত্মহত্যা।
বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। স্বয়ংবরা। স্বয়ংবরা নাটকটির রচয়িতা কে? স্বয়ংবরা এই নাটকটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে আবুল ফজল। স্বয়ংবরা এই নাটকটি তিনি রচনা করেছেন। বন্ধুরা স্বয়ংবরা আমরা যখন ব্যাকরণ অংশ পড়ব তখন স্বয়ংবরা সম্বন্ধে পড়ব। স্বয়ংবরা শব্দটির একটি অর্থ আছে, নিশ্চয় বন্ধুরা আপনাদের জানা আছে, আপনাদের সবকিছুই জানা আছে, সবকিছু পড়া আছে, শুধু একটু চর্চার প্রয়োজন। তো বন্ধুরা আমি আর অর্থটি বললাম না, আমি আশা করছি এবং আমি বিশ্বাস করি যে অর্থটি জানা আছে আপনাদের। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রগতি নাটকটির রচয়িতা কে? প্রগতি নাটকটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে আবুল ফজল। প্রগতি এই নাটকটির রচয়িতা হচ্ছেন আবুল ফজল। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নিচের কোন সাহিত্যিক বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? নিচের কোন সাহিত্যিক বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? বন্ধুরা এর উত্তর আমরা জানি, তিনি হচ্ছেন আবুল ফজল। অর্থাৎ প্রশ্নপত্রে যে 4টি অপশন ছিল তার মধ্যে একটি অপশন ছিল আবুল ফজল, আর বাকি 3টি অপশন তারা কেউ বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নিচের কোন সাহিত্যিক বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং কাল সচেতন প্রাবন্ধিক ছিলেন? বন্ধুরা নামটি একটু অভিনব, কাল সচেতন প্রাবন্ধিক। আমরা এই উপাধি বা এই বিশেষণ এর পূর্বে অন্য কোনো সাহিত্যিকের সঙ্গে যুক্ত অবস্থায় পাইনি। কাল সচেতন প্রাবন্ধিক, কাল সচেতন প্রাবন্ধিক এবং বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত কোন সাহিত্যিক? বন্ধুরা এর উত্তর হচ্ছে আবুল ফজল। নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভাবনায় এই উত্তরটি করতে হবে, ইনশাআল্লাহ এই উত্তরটি করতে হবে। কাল সচেতন প্রাবন্ধিক এবং বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তি একজন, তিনি হচ্ছেন আবুল ফজল, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং রাষ্ট্রপতির শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। তার কালজয়ী উপন্যাস চৌচির এবং আদমজী পুরস্কার প্রাপ্ত একটি গ্রন্থ রেখাচিত্র, যেটি তার দিনলিপি অথবা আত্মজীবনী অথবা আত্মজীবনীমূলক রচনা, এবং তার বিখ্যাত দুটি প্রবন্ধ গ্রন্থ আমরা পড়েছি, সাহিত্য ও সংস্কৃতি সাধনা, আর আরেকটির কথা ইনশাআল্লাহ আমরা জানবো। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সমকালীন চিন্তা প্রবন্ধটির রচয়িতা কে? সমকালীন চিন্তা প্রবন্ধটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে আবুল ফজল। সমকালীন চিন্তা এই প্রবন্ধটির রচয়িতা আবুল ফজল। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। শেখ মুজিব তাকে যেমন দেখেছি, শেখ মুজিব তাকে যেমন দেখেছি গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে আবুল ফজল। নিশ্চয়ই নাম শুনেই বুঝতে পারছেন বন্ধুরা যে তিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা শেখ মুজিব তাকে যেমন দেখেছি। এই প্রশ্নটির উত্তর হচ্ছে আবুল ফজল। এই গ্রন্থটি কে লিখেছেন? তিনি হচ্ছেন আবুল ফজল। তিনি কাল সচেতন প্রাবন্ধিক এবং বুদ্ধির মুক্তি আন্দোলনের লেখক। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সমাজ সাহিত্য রাষ্ট্র গ্রন্থটির রচয়িতা কে? সমাজ সাহিত্য রাষ্ট্র গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে আবুল ফজল। সমাজ সাহিত্য রাষ্ট্র এই গ্রন্থটির রচয়িতা আবুল ফজল। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। শুভ বুদ্ধি, শুভ বুদ্ধি গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে আবুল ফজল। শুভ বুদ্ধি এই গ্রন্থটির রচয়িতা আবুল ফজল। বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বিদ্রোহী কবি নজরুল, বিদ্রোহী কবি নজরুল এবং রবীন্দ্র প্রসঙ্গ গ্রন্থ দুটির রচয়িতা কে? বিদ্রোহী কবি নজরুল ও রবীন্দ্র প্রসঙ্গ দুটি গ্রন্থ, একটি গ্রন্থ বিদ্রোহী কবি নজরুল, আরেকটি গ্রন্থ রবীন্দ্র প্রসঙ্গ গ্রন্থ দুটির রচয়িতা কে? বন্ধুরা এর উত্তর হচ্ছে আবুল ফজল। বন্ধুরা তার বিখ্যাত গল্প কোনটি? নিশ্চয়ই মনে আছে, মৃতের আত্মহত্যা। তার একটি বিখ্যাত নাটক স্বয়ংবরা, নিশ্চয়ই মনে আছে বন্ধুরা।
তার বিখ্যাত গ্রন্থ অর্থাৎ দিনলিপি অথবা আত্মজীবনীমূলক রচনা, যে গ্রন্থটির জন্য তিনি আদমজী পুরস্কার লাভ করেছিলেন, সেই গ্রন্থটি কি? রেখাচিত্র। রেখাচিত্র। বন্ধুরা, আমরা পূর্বেই জেনেছি যে তিনি কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং তিনি রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। এই তথ্যগুলো আমাদের জানা আছে। এটি পরীক্ষায় আসবে এমন নয়, প্রাসঙ্গিক কিছু তথ্য জানা থাকলে একজন সাহিত্যিককে মনে রাখাটা সহজ হয়। বন্ধুরা, তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের লেখক ছিলেন, তিনি কাল সচেতন প্রাবন্ধিক ছিলেন, তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেছিলেন, তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন, তিনি আদমজী পুরস্কার লাভ করেছিলেন। কোন গ্রন্থের জন্য? গ্রন্থটি হচ্ছে রেখাচিত্র। এই গ্রন্থটি তার দিনলিপি, তার আত্মজীবনী অথবা আত্মজীবনীমূলক রচনা, তার কালজয়ী উপন্যাস চৌচির, তার বিখ্যাত গল্প মৃতের আত্মহত্যা, তার বিখ্যাত নাটক স্বয়ংবরা, তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ সাহিত্য ও সংস্কৃতি সাধনা। আরো অনেক গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থগুলোর কথা আমরা জেনেছি। সমকালীন চিন্তা, বিচিত্র চিন্তা, এগুলো তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ অথবা উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। সবগুলো গ্রন্থ থেকে প্রশ্ন এসেছে, তবে সর্বাধিক সংখ্যক বার আসা প্রশ্ন কোনটি? রেখাচিত্র, আরেকটি হচ্ছে চৌচির। তার পরের অবস্থানে রয়েছে সাহিত্য ও সংস্কৃতি সাধনা। আর গল্পের মধ্যে কোনটি? মৃতের আত্মহত্যা। নাটকের মধ্যে কোনটি? স্বয়ংবরা। বন্ধুরা, আপনাদের সবকিছু তো জানাই আছে, শুধু একটু স্মরণ করবার প্রয়োজন। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সাহিত্য সংস্কৃতি ও জীবন এই গ্রন্থের লেখককে? সাহিত্য সংস্কৃতি ও জীবন এই গ্রন্থের লেখককে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আবুল ফজল। গ্রন্থটির নাম কি? সাহিত্য সংস্কৃতি ও জীবন। বন্ধুরা, আরেকটি গ্রন্থ কি পড়েছিলাম? সাহিত্য ও সংস্কৃতি সাধনা। এই গ্রন্থটির নাম কি? সাহিত্য সংস্কৃতি ও জীবন। প্রবন্ধ অংশ থেকে এই দুটি গ্রন্থের নাম অসংখ্যবার এসেছে। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। মানবতন্ত্র এই গ্রন্থের লেখককে? মানবতন্ত্র এই গ্রন্থের লেখককে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আবুল ফজল। তিনি এই গ্রন্থের লেখক। এই গ্রন্থটি একটি প্রবন্ধ গ্রন্থ। বন্ধুরা, আবুল ফজল অংশ থেকে যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো আমাদের জানা হলো, আমাদের পড়া হলো। ইনশাআল্লাহ এই প্রশ্নগুলোর উত্তর আমরা স্মরণ করব, ইনশাআল্লাহ আমরা আয়ত্ত করব। আমরা আরো একবার তার সাহিত্য কর্মগুলো স্মরণ করি। বন্ধুরা, তার বিখ্যাত উপন্যাস চৌচির, বলাই বাহুল্য, তার বিখ্যাত উপন্যাস চৌচির এটি সর্বাধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন। আর কি কি উপন্যাস রয়েছে বন্ধুরা? প্রদীপ ও পতঙ্গ, প্রদীপ ও পতঙ্গ, রাঙা প্রভাত, জীবন পথের যাত্রী, সাহসিকতা। প্রদীপ ও পতঙ্গ, রাঙা প্রভাত, জীবন পথের যাত্রী, সাহসিকতা। বন্ধুরা, এই গ্রন্থগুলো আবুল ফজলের উল্লেখযোগ্য উপন্যাস গ্রন্থ। তার উল্লেখযোগ্য উপন্যাস গ্রন্থ কি কি আরো একবার স্মরণ করি। প্রদীপ ও পতঙ্গ, রাঙা প্রভাত, জীবন পথের যাত্রী, সাহসিকতা। তার কালজয়ী উপন্যাস চৌচির, যেটি রচনা করে তিনি বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। এটি কালকে জয় করেছে। কালজয়ী উপন্যাস চৌচির। বন্ধুরা, সর্বাধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন চৌচির, বাকি প্রশ্নগুলো অধিক সংখ্যক বার এসেছে। তার মধ্যে প্রদীপ ও পতঙ্গ, রাঙা প্রভাত, জীবন পথের যাত্রী, সাহসিকতা সবগুলোই প্রায় সম পরিমাণ বা সম সংখ্যক বার এসেছে। বন্ধুরা, আমরা পরবর্তী অংশে চলে যাই। তার গল্প গ্রন্থগুলো স্মরণ করছি। মাটির পৃথিবী এটি একটি গল্প গ্রন্থ। মৃতের আত্মহত্যা, এই দুটি গল্প গ্রন্থের মধ্যে বেশি এসেছে বা অধিক সংখ্যক বার এসেছে মৃতের আত্মহত্যা। নামটি অভিনব, নামটির মধ্যে নতুনত্ব আছে। মৃতের আত্মহত্যা, মৃত ব্যক্তি আবার কি করে আত্মহত্যা করে? এই গ্রন্থটির নাম মৃতের আত্মহত্যা। বন্ধুরা, আমরা পরবর্তী অংশে চলে যাই। নাটক। নাটকের মধ্যে তার সর্বাধিক সংখ্যক বার আসা নাটক হচ্ছে স্বয়ংবরা। বন্ধুরা, মনে পড়েছে স্বয়ংবরা শব্দের অর্থ কি? আপনাদের সবই মনে আছে, একটু চর্চার প্রয়োজন, একটু স্মরণ করলেই অর্থটি মনে পড়ে যাবে। স্বয়ংবরা, প্রগতি দুটি নাটক। তার আরো একটি নাটক আছে
ওই নাটকটি কখনো প্রশ্ন হিসেবে আসে না, তাই আমি আর উল্লেখ করলাম না। বন্ধুরা, আমরা পরবর্তী অংশে চলে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, আত্মজীবনী অথবা আত্মজীবনীমূলক রচনা অথবা দিনলিপি, রেখাচিত্র। যদি আপনারা মনে করেন যে আবুল ফজল থেকে আমি একটি প্রশ্ন পড়ব, তাহলে পড়তে হবে রেখাচিত্র। যদি মনে করেন দুটি প্রশ্ন পড়ব, তাহলে পড়তে হবে রেখাচিত্র ও চৌচির। কিন্তু এমন ঝুঁকি নেবেন না বন্ধুরা, অনুগ্রহপূর্বক নেবেন না। কোনো সাহিত্যিককে বাদ দেবেন না, কোনো সাহিত্য কর্মকে বাদ দেবেন না, তাহলে আপনাদের এই পরিশ্রমটি ব্যর্থ হয়ে যেতে পারে। যে সাময়িক একটুখানি উদাসীনতার জন্য যে কত বড় খেসারত দিতে পারে বা দিতে হতে পারে, সেটি যে ব্যক্তি দেন তিনিই কেবল এর মর্মপীড়াটা অনুভব করতে পারেন। পরিশ্রম যখন করতেই হচ্ছে, তখন পরিশ্রমটা মন ভরে করাই ভালো, যাতে করে আফসোস না থাকে। যে কোনো কাজে পরিতৃপ্তি না থাকলে সেই কাজ থেকে সুফল পাওয়া যায় না বা ভালো ফলাফল পাওয়া যায় না। পরিশ্রম তো করতেই হচ্ছে, পরিশ্রম ছাড়া তো আর সৌভাগ্যের কোনো ঠিক ঠিকানা পাওয়া যাবে না। পরিশ্রম করেই সেই সৌভাগ্যের ঠিকানাটা পেতে হবে। তো যেহেতু পরিশ্রম করতে হচ্ছে, পড়তে হচ্ছে, তাহলে পড়াটা শুধু শুধু অসম্পূর্ণ না রেখে তাকে সম্পূর্ণ করা ভালো, তাকে নিখুঁত করা ভালো, যাতে করে পরিশ্রমটা ব্যর্থ হয়ে না যায়। তো বন্ধুরা, আমরা পরবর্তী অংশে চলে যাই, তার প্রবন্ধ অংশ। প্রবন্ধ অংশে যে প্রবন্ধগুলো আছে, সেই প্রবন্ধ গ্রন্থগুলোকে স্মরণ করছি। সবচেয়ে বেশি সংখ্যক বার যে প্রশ্নটি এসেছে প্রবন্ধ অংশ থেকে, সাহিত্য, সংস্কৃতি ও জীবন। সাহিত্য, সংস্কৃতি ও জীবন। আরেকটি হচ্ছে সাহিত্য ও সংস্কৃতি সাধনা। বন্ধুরা, সাময়িক অসুবিধার জন্য একটু দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। সাহিত্য, সংস্কৃতি ও জীবন। সাহিত্য, সংস্কৃতি ও জীবন, এটি তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। আরেকটি প্রবন্ধ গ্রন্থ হচ্ছে সাহিত্য ও সংস্কৃতি সাধনা। সাহিত্য ও সংস্কৃতি সাধনা। বন্ধুরা, আর প্রবন্ধ গ্রন্থগুলোর নাম সেগুলো জেনে নেই। বিচিত্র কথা, সমকালীন চিন্তা। বিচিত্র কথা, সমকালীন চিন্তা, মানবতন্ত্র, শুভ বুদ্ধি। এই গ্রন্থগুলোর নাম মনে আছে নিশ্চয়ই। সমকালীন চিন্তা, বিচিত্র কথা, মানবতন্ত্র, শুভ বুদ্ধি। বন্ধুরা, আছে সমাজ, সাহিত্য, রাষ্ট্র। সমাজ, সাহিত্য, রাষ্ট্র। বন্ধুরা, আরো আছে রবীন্দ্র প্রসঙ্গ, বিদ্রোহী কবি নজরুল, শেখ মুজিব, তাকে যেমন দেখেছি। বন্ধুরা, তার প্রবন্ধ গ্রন্থগুলো আরো একবার স্মরণ করছি। তার কারণ হচ্ছে তিনি কিন্তু একটি উপাধিতে ভূষিত। সেই উপাধিটি নিশ্চয়ই মনে আছে বন্ধুরা, কাল সচেতন প্রাবন্ধিক। কাল সচেতন প্রাবন্ধিক, মুক্তবুদ্ধির লেখক এবং কাল সচেতন প্রাবন্ধিক। তিনি কে? তিনি হচ্ছেন আবুল ফজল। তাহলে তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থগুলো আরো একবার স্মরণ করা উচিত, আমরা স্মরণ করছি বন্ধুরা। সাহিত্য, সংস্কৃতি ও জীবন। সাহিত্য, সংস্কৃতি ও জীবন। সাহিত্য ও সংস্কৃতি সাধনা, এই দুটি গ্রন্থ অধিক সংখ্যক বার এসেছে পরীক্ষায় প্রশ্ন হিসেবে। অন্য গ্রন্থগুলো অধিক সংখ্যক বার এসেছে। সেই গ্রন্থগুলো কি বন্ধুরা? বিচিত্র কথা, সমকালীন চিন্তা, মানবতন্ত্র। তারপরে রয়েছে বিদ্রোহী কবি নজরুল, রবীন্দ্র প্রসঙ্গ, শেখ মুজিব, তাকে যেমন দেখেছি, শুভ বুদ্ধি, সমাজ, সাহিত্য, রাষ্ট্র। এই সবগুলো প্রবন্ধ গ্রন্থ থেকেই প্রশ্ন এসেছে, তবে সর্বাধিক সংখ্যক বার এসেছে সাহিত্য ও সংস্কৃতি সাধনা, সাহিত্য, সংস্কৃতি ও জীবন। আরো একবার স্মরণ করছি, সাহিত্য, সংস্কৃতি ও জীবন, সাহিত্য ও সংস্কৃতি সাধনা। বন্ধুরা, সবকিছু যদি পর্যালোচনা করি, তাহলে আরো একটু সহজ, আরো একটু সরল করে যদি বলার চেষ্টা করি, তাহলে রেখাচিত্র মনে রাখতেই হবে বন্ধুরা। এটি তার দিনলিপি অথবা আত্মজীবনী অথবা আত্মজীবনীমূলক রচনা। এই গ্রন্থটির জন্য তিনি আদমজী পুরস্কার লাভ করেছিলেন। তার কালজয়ী উপন্যাস চৌচির মনে রাখতেই হবে বন্ধুরা, এর কোনো বিকল্প নেই, অবশ্যই মনে রাখতে হবে। তার বিখ্যাত দুটি প্রবন্ধ গ্রন্থ, সাহিত্য ও সংস্কৃতি সাধনা, সাহিত্য, সংস্কৃতি ও জীবন, মনে রাখতেই হবে। তার বিখ্যাত গল্প গ্রন্থ মৃতের আত্মহত্যা, তার বিখ্যাত নাটক স্বয়ংবরা। আরেকটি প্রবন্ধ গ্রন্থ শেখ মুজিব, তাকে যেমন দেখেছি, মনে রাখতেই হবে বন্ধুরা। এখানে কোনো রকমের উদাসীনতা দেখানোর কোনো রকম অবকাশ নেই।
বাকি গ্রন্থগুলো মনে রাখতে হবে, চেষ্টা করতে হবে মনে রাখার জন্য। মনে রাখতে পারলে তো খুবই ভালো, আর মনে না রাখতে পারলে তো অতটা ভালো নিশ্চয়ই হবে না, মনে রাখতে হবে। তো বন্ধুরা, যদি একটু ভাগ করে নেই, তাহলে প্রথমে যে গ্রন্থগুলোর নাম বললাম সেই গ্রন্থগুলোর নাম মনে রাখাটা অবশ্যই 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 জরুরি। আর বাকি গ্রন্থগুলো আয়ত্ত করবার চেষ্টা করবেন, কিন্তু বাদ দেবেন না, চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না। ত্রুটি রাখাটা ভালো কোনো বিষয় নয়। আর যদি নিয়মিতভাবে চেষ্টা করতে থাকেন, তাহলে কেন মনে থাকবে না? মানুষের মস্তিষ্ক এত বেশি ক্ষমতাধর আর এত বেশি বিস্ময়কর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মস্তিষ্ককে এত বেশি ক্ষমতা দিয়ে রেখেছেন যে কোটি কোটি কম্পিউটার যে পরিমাণ তথ্য ধারণ করতে পারে, তার থেকে অনেক অনেক বেশি তথ্য মানুষের মস্তিষ্ক ধারণ করতে পারে। কিন্তু আফসোস, আমরা মস্তিষ্কের সঠিক প্রয়োগ করি না। কিভাবে মনে রাখতে হবে? বারবার একটি তথ্যকে মনে করতে হবে, আর এই মনে করতে করতেই সেই তথ্যটি মস্তিষ্ক স্থায়ী স্মৃতি হিসেবে সংরক্ষণ করবে এবং আপনি কখনোই সেটি ভুলবেন না। কিন্তু পদ্ধতি একটি, বারবার মনে করতে হবে। আপনি যাকে বেশি গুরুত্ব দিবেন সে আপনাকে বেশি গুরুত্ব দিবে, আপনি যাকে গুরুত্বপূর্ণ মনে করবেন সে আপনাকে গুরুত্বপূর্ণ মনে করবে। তাহলে তথ্যটি যখন আপনি বেশি বেশি করে মনে করবেন, তখন মস্তিষ্ক মনে করবে যে এই জিনিসটি গুরুত্বপূর্ণ, এটিকে সংরক্ষণ করতে হবে। বন্ধুরা, পড়ার পদ্ধতি এই একটাই। আমরা জীবনে অনেক কিছু স্মরণ করি, অনেক কিছু মনে রাখি। কেন মনে রাখি? অবচেতন ভাবে আমরা মনে করি যে এই বিষয়টি আমার জন্য গুরুত্বপূর্ণ, আর যেটি আমি মনে করি আমার জন্য গুরুত্বপূর্ণ, আমার মস্তিষ্ক সেই তথ্যটিকে সংরক্ষণ করবে। এটি খুব সহজ সরল একটি সূত্র। মস্তিষ্ক এই সূত্রের বাইরে কাজ করে না। তো বন্ধুরা, যখন আপনি বারবার করে মনে করবেন, মনে করার চেষ্টা করবেন, মস্তিষ্ক বুঝবে যে এই তথ্যটি সংরক্ষণ করতে হবে, তার কারণ এটি গুরুত্বপূর্ণ, আর সেটি সংরক্ষিত হয়ে যাবে। আপনাকে আলাদা করে কিছু ভাবতে হবে না। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, আমাদের যাবার সময় হয়ে গেল, আমাদেরকে চলে যেতে হবে। তো ইনশাআল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে, এটি আমরা বিশ্বাস করি যে এই আলোচনা আপনাদের প্রস্তুতিকে ত্বরান্বিত করবে, আরো অনেক বেশি বেগবান করবে। এবং ইনশাআল্লাহ আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো সাহিত্যিক বা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা কাল বিলম্ব না করে সেই আলোচনাটি পড়তে শুরু করতে পারেন, অর্থাৎ আপনাদের প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন। বন্ধুরা, আপনারা সফলতা অর্জন করলেই কেবল আমাদের এই পরিশ্রম সার্থকতা লাভ করবে, কারণ আমাদের স্বপ্নে নিহিত আছে আপনাদের সফলতা। আপনারা সফল হলেই আমরা সফল হব, আর আমাদের এই অক্লান্ত পরিশ্রম তখনই সার্থক হবে। আর আমরা বিশ্বাস করি আপনারা সফল হবেন। আপনারা আত্মবিশ্বাসী, আপনারা পরিশ্রমী, আপনারা মনোযোগী এবং আপনারা দৃঢ় প্রত্যয়ী, কাজেই আপনারাই তো সফল হবেন, আপনারাই সফল হবেন। তো বন্ধুরা, এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আনন্দে থাকুন এবং সর্বোপরি আপনারা সফলতা অর্জন করুন। সফলতার সোনালী সূর্যকে আপনারা অর্জন করে নিয়ে আসবেন, এই বিশ্বাস আর এই শুভকামনা জানিয়ে আর আপনাদের জন্য আরো অনেক অনেক বেশি দোয়া করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।